প্রথমে লিখুন মেষ রাশি। মেষ রাশি হচ্ছে বন্ধুপ্রিয়, বহুমিত্রযুক্ত, বন্ধুবৎসল। লেখা হলে শর্ট নোট গুলা নিবেন, শর্ট নোট আপনারা গুলা আওয়াজ নিবেন। দিবেন। এই নোটগুলো আপনারা কিন্তু কোনো বইয়ে কোথাও পাবেন না। আমি পাবেন না। যেগুলো বলবো এগুলো পাবেন না। স্যার এগুলো একটু গ্রুপে ধীরে ধীরে বললে সুবিধা হয় লিখতে। কি? একটু মানে স্লোলি বললে সুবিধা হবে আর কি আচ্ছা লিখতে। আচ্ছা, লিখুন মেষ রাশি হচ্ছে বন্ধুপ্রিয়, বন্ধুবৎসল এবং বহুমিত্রযুক্ত। হয়ে যাবে, একা এগিয়ে যাবে। এটা আচ্ছা। হচ্ছে মেষ রাশির প্রকৃতি। মেষ রাশি প্রকৃতি। এবার বৃষ রাশি লিখুন। বৃষ রাশি বৃষ রাশি হচ্ছে গল্পবাজ, গল্পবাস। আকস্মিক রেগে যাওয়া ব্যক্তি। আকস্মিক রেগে যাওয়া, তাদের মধ্যে আকস্মিক রেগে যাওয়ার প্রবণতা থাকবে, অনেকটা ক্রোধান্বিত ষাঁড়ের ন্যায়। অনেকে ভিডিও অফ করে রাখছেন, কিন্তু আপনাদের স্পিকারটা অন করা, এর কি কোনো মাহাত্ম আছে? কাইন্ডলি বলবেন। সবাই আপনারা সাউন্ডটা মিউট করে রাখুন, যখন মিউট প্রয়োজন করে হবে দেন তখন প্লিজ, ইয়ে করবেন। কথা বলেন, অন্যদের অসুবিধা হয়। বৃষ রাশির জাতক হচ্ছে আপনার নিজেকে বাদ দিয়ে সে, মানে তার যে প্রতিষ্ঠিত আত্মীয় স্বজন আছে তাদেরকে, তাদের প্রশংসায় মেতে থাকবে। অর্থাৎ তারা যখন কোথাও গল্প করতে বসবে তখন তার নিজের কোনো কিছু বলতে চাইবে না, নিজেকে হাইড করে রাখবে, কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। এই কারকতাগুলো যদি আপনার গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে মানে একজন ব্যক্তির চরিত্র থেকে বুঝতে পারবেন তার কি রাশিটা হতে পারে। স্যার একটু ওই বৃষ রাশি একটা আরে কথা বলেন একটু তো। আবার একটু রিপিট স্যার। বৃষ রাশি হচ্ছে আপনার গল্পবাজ। গল্পবাস লেখেন। তারা খুব অল্পতে রেগে যায় এবং তারা যখন রাগ করে সেটা ক্রোধান্বিত ষাঁড়ের ন্যায় রাগ হয়। আমরা জানি ষাঁড় যখন রেগে যায় তখন শিং দিয়ে মাটির মধ্যেই ডুস মারে। হঠাৎ তো হঠাৎ। অনেকটা তাদের রাগটা এই প্রকৃতির হয় বৃষ রাশি জাতকে। আচ্ছা। এবং তারা যখন কোথাও গল্প করতে বসে, তারা তো গল্পবাজ, যখন গল্প করতে বসে তখন নিজেকে বাদ দিয়ে তার প্রতিষ্ঠিত যে আত্মীয় স্বজন আছে, মামা, কাকা, যেটা ভগ্নিপতি, বন্ধু, ওই তাদের নিয়ে বেশি গল্প করে। গল্পের অনেকটা অংশ জুড়ে ওই প্রতিষ্ঠিত আত্মীয় স্বজন থাকে। মিথুন তন্ময় রাশি। মন্ডল মিউট করুন, তন্ময় মন্ডল মিউট করুন, রত্নবাহু বাবু মিউট করুন। তারপর লিখুন মিথুন রাশি। নানা মত যুক্ত, এক এক সময় এক এক ভাব। তাদের মধ্যে কবি ভাব থাকে, সাহিত্যিক ভাব থাকে। কি বলেছেন যে একটু একটু আস্তে বলেন না স্যার। হ্যাঁ, বলছি মিথুন রাশি হচ্ছে নানা মত যুক্ত, তাদের মতের কোনো শেষ নেই, এক এক আচ্ছা। সময় না না ভাব থাকে তাদের মধ্যে। না। নানা মত আপনি যুক্ত, এক এক সময় এক এক ভাব। কবি ভাবাপন্ন, সাহিত্যিক ভাবাপন্ন। এই মিথুন রাশি জাতকেরা ভাববে বেশি, কাজ করবে কম। মানে দিনের অনেকটা সময় আপনার তারা কাটিয়ে দেবে ভাবতে ভাবতে যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করব, এটা করব, এইভাবে করব, এইভাবে করব।
ওরকম ভাবনা চিন্তার মধ্যে তাদের সময় কেটে যায়, কাজটা একটু কমই করে তারা। ওই ভাবুক হওয়ার কারণে তারা আপনার লেখক হতে পারে, কবি হতে পারে। মিথুন লেখা হলো কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে আবেগী প্রকৃতি, কিন্তু মনের গহীনে তাদের ক্রূরতা আছে। তারা হচ্ছে যদি কারো দ্বারা আঘাত পায়, তাহলে সেটা যত সামান্য বিষয় হোক না কেন, ওই যে আবেগী বিষয়ের কারণে সামান্য বিষয় থেকেই তারা একটু বেশি আঘাত পেয়ে যায়, এবং সেটা দীর্ঘদিন মনে অভ্যন্তরে লালন করে। এবং তাদের মনে একটা চিন্তা থাকে যে পরে দেখে নেব, যদি সুযোগ পাই তখন দেখে নেব। আর একটু রিপিট করেন, বুঝতে পারি। হ্যাঁ, কর্কট রাশি হচ্ছে আবেগী প্রকৃতি, কিন্তু তাদের মনের অভ্যন্তরে ক্রূরতা থাকে। সেই ক্রূরতা হচ্ছে এরকম যে আশিস কুমার দেবনাথ আমাকে একটা কিছু কিছু বলেছে, তো আমি এটা মনে রাখি, এবং মনে মনে এইটাই বলি যে আশিস কুমার দেবনাথকে যদি একবার সুযোগে পাই আমি দেখিয়ে দেবো। আশিস দা, আপনি কিন্তু কিছু বলেন নাই, জাস্ট বোঝানোর জন্য বলছি। না, মনের মধ্যে কি থাকে? ঠিক আছে, ধরেন, থ্যাংক ওই যে বললাম, আশিস কুমার আপনি আমাকে কিছু বললেন, তো সেটা তেমন আপনি বলেন শব্দটা নাই। কি বললেন? আপনি কিছু শব্দটা আমাকে বলার পরে সেটা আমি, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার মনের মধ্যে মানে ধারণ করে আছি যে এই ব্যক্তি আমাকে এই কথাটা বলেছে, আমি যদি সুযোগ পাই তাকে দেখিয়ে দেবো। এই যে সে ঠিক আছে, প্রতিশোধ কিন্তু করা আপনি তাদের শব্দটা মনে কি থাকে। বললেন? ক্রূরতা শব্দটা কি ক্রূরতা বললেন? ক্রূরতা। হ্যাঁ, ক্রূরতা। স্যার, তাহলে কি এটা কর্কট রাশি কি প্রতিশোধ পরায়ণ বলা যাবে? হ্যাঁ, অনেকটা এরকম। না, তবে তারা কিন্তু প্রতিশোধ নেয় না। এই ক্রূরতা মনে লালন করে, কিন্তু প্রতিশোধ নেয় না। কর্কট রাশি রাশিচক্রের একটা অত্যন্ত জলরাশি, তো খুব ভালো রাশি, কিন্তু মনে তাদের এটা থাকে, তাদের মনে এটা থাকে, কিন্তু মানে বাস্তবে তারা যে প্রতিশোধ প্রতিশোধ করেন সেরকম না। তাদের মনটা হচ্ছে প্রতিশোধ পরায়ণ। একদম ছোটখাটো যে বিষয় আছে, সেই বিষয়ও তারা দীর্ঘদিন মনে লালন করে থাকে। একেবারেই ধর্তব্যের ভিতরে থাকে না এরকম বিষয় তারা দীর্ঘদিন মনে লালন করে। ধরেন কিছু একটা বললেন, 10 বছর পরে বললো যে অমুক দিন ক্লাসে, এত তারিখের ক্লাসে আপনি এই কথাটা বলেছিলেন আমাকে। ঠিক আছে, অথচ আপনার মনে নেই যে এই ক্লাসে আমি কখন কি বলেছিলাম। এরকম। কথা ধরে বেশি আর কি। হ্যাঁ। সিংহ রাশি, সিংহ রাশির ব্যক্তি হচ্ছে ধারণশীল। তারা সবকিছুকে ধারণ করতে চায় এবং সবার উপরই প্রভাব বিস্তার করতে চায়। সে যেখানেই থাকবে সেখানেই সে লিড করতে চায়, সেটা বন্ধু মহলে হোক, মানে পাড়ায় হোক, সিংহ ক্লাসে রাশি হোক, সব জায়গায় সে লিড সিংহ করতে চায়। রাশি ধারণশীল, এটা বুঝি নাই। সিংহ রাশি ধারণশীল, তারা সবকিছুকে ধারণ করতে চায়। ধারণ। হ্যাঁ, ধারণ, নিজের কিছু মধ্যে ধারণ ধারণ করতে করা। ধারণ ধারণ। আচ্ছা, ধারণ। মানে যে কোনো একটা বিষয়কে নিজের মধ্যে ধারণ করতে চাবো। হ্যাঁ, 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 সেটাই। মানে একদম আমার মতো স্যার। সব জায়গাতে লিড দেওয়ার একটা ইয়ে আছে স্যার। তো এই রাশির জাতকরা দ্রুত প্রভাব বিস্তারকারী হয়। নেগেটিভ দিক হচ্ছে, সিংহ রাশি তো হচ্ছে এই রাশির রাশি চিহ্ন হচ্ছে সিংহ। সে হচ্ছে রাজা, বনের রাজা। তো এই রাশির যারা জাতক আছে তাদের মধ্যে একটা এই রাজা রাজা ভাব থাকে। তো এই নেগেটিভ হচ্ছে আপনার, তারা ওই সবকিছু ধারণ করতে গিয়ে অন্যের বোঝাও বহন করে। এরকম আর কি স্যার, বড় হইতে গেলে আগে একটু ছোট হইতে হবে। হ্যাঁ, অতিরিক্ত ধারণ মানে ক্ষমতা, সবকিছু ধারণ করতে চায়, তখন অন্যরা তাদের মাথায় নিজের অন্যদের যে বোঝা বলতে এরকম না যে এই মুটরা যে বোঝা বসে সেরকম না, মানে অন্যের ঝামেলা, অন্যের সমস্যা, সেই সমস্যার বোঝা সে চাপিয়ে দেয় তাদের উপরে, যে ভাই আমার এটা একটু সমাধান করে দাও। তখন তারা অন্যের বোঝা বহন করতে হয়। মানে একটু দয়ালু টাইপের হয় আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন, আপনি এত কথা বললে হবে?
শুনুন, লেকচার এবার শুনুন। কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে মায়াবী। তাদের মধ্যে প্রেমের আবেগ থাকে, তাদের কথাবার্তায় একটা আর্ট থাকবে। এই কন্যা রাশির জাতককে আপনি বুঝতে পারবেন না, সবকিছু আপনাকে উজাড় করে দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কিছুই দিচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন না। একটু এখন কি বলেছেন যে স্যার? কন্যা রাশি হচ্ছে মায়াবী, তাদের মধ্যে মায়াবী। প্রেমের আবেগ থাকে, তাদেরকে সহজে বুঝতে পারবেন না। তারা যেহেতু মায়াবী, সহজে বোঝা যায় না তাদেরকে। তাদের চিন্তা ভাবনা কথাবার্তার মধ্যে একটা আর্ট থাকে। অন্যরা মানে অপরাপর যে ব্যক্তি আছে, তারা কন্যা রাশির যে ব্যক্তি আছে সেই জাতকের প্রতি একটু বেশি আকর্ষিত হয়। ধরে নিন কোথাও বসে 10 জন কথা বলছেন, তার মধ্যে একজনের কন্যা রাশি আছে। তো কন্যা রাশির প্রতি অন্য যে 9 জন আছে তাদের একটা আলাদা আকর্ষণ থাকে। তারপর হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ব্যালেন্স করে চলা মানুষ। তুলা রাশির জাতককে যদি কোথাও বিচারক বানিয়ে দেন, তাহলে সে খুব ভালো বিচার করতে পারে। কেন ভালো বিচার করতে পারে? কারণ সে রামের কাছে রামের কথা বলে আর রহিমের কাছে রহিমের কথা বলে, কারো কথা কারো কাছে গিয়ে শেয়ার করে না। এইভাবে আহ, উভয়ের সঙ্গে উভয়ের কে বুঝাতে পারে যে আমি তোমার পক্ষের লোক। এইভাবে সে সমস্যাটাকে সমাধান করে দিতে পারে। তুলা রাশির প্রতীক হচ্ছে তুলাদণ্ড, ন্যায় বিচারের প্রতীক। তো তুলা রাশির জাতকেরা মানে কৌশলে ন্যায় বিচারটা করে দিতে পারে। তাদের মধ্যে দুই মুখী ব্যক্তিত্ব থাকে, পজিটিভও আছে নেগেটিভও আছে, দুই ধরনের ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকে। স্যারজি নমস্কার। হ্যাঁ, নমস্কার। প্রদীপ অরিজিনালি কি তাহলে মন্ডল, আপনি ভালো? মিউট করে কথা বলুন, মিউট করে রাখুন। স্যার আরেকবার রিপিট করেন। তুলা রাশি গায়ে চলতে পারে, একটা ব্যালেন্স থাকে তাদের মধ্যে। শত্রু মিত্র সবার সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলে, ভালো মানুষ খারাপ মানুষ সবার সঙ্গে তারা সম্পর্ক বজায় রেখে চলে। তো এটার যদি আরো একটু গভীরভাবে বুঝতে চান, তাহলে মানে তারা হচ্ছে যখন দুপক্ষ আপনার ঝগড়াঝাটি হয়, যদি তাদেরকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়, তারা উভয় পক্ষের কাছে যায়, গিয়ে এক একজনের কাছে এক এক রকম কথা বলে, কারো কথা অন্যের মানে এক পক্ষের কথা অন্যের পক্ষের কাছে শেয়ার করে না। মানে আচ্ছা। আমরা যখন দেখি কি উভয় পক্ষ যখন মারামারি করে তখন প্রত্যেকের অভিযোগ থাকে। তো তুলা রাশির মনে করা মানুষেরা হচ্ছে কি এক এক পক্ষের অভিযোগ তার হৃদয়ের চাপা দিয়ে রেখে আবার অন্য পক্ষের অভিযোগ শুনে এবং তাদেরকে মিলিয়ে দিতে পারে। একটা ব্যালেন্স থাকে, মানে সে একদম নিজের অবস্থানটাকে একদম নিরপেক্ষ রাখতে পারে তুলা রাশির জাতক। এই 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 শব্দটা লিখে রাখতে পারেন, একদম নিরপেক্ষ অবস্থান থাকে তুলা রাশির জাতকের মধ্যে। আচ্ছা, যারা গ্রামে নতুন বড় যারা দেখেছেন যে জয়েন করছেন, মাটি চালান দিত আগে তুলা রাশির লুকড়ি দিয়ে। হুম। আমাদের নতুন শিক্ষার্থী যারা পরে জয়েন করছেন, দয়া করে তাদের চেহারাটা একটু দেখেন আমাদের। বিভোর কেউ টু থ্রি দেখছেননি ডবল মাটি টু। চালান যে দিত? আচ্ছা, এবারে লিখুন বৃশ্চিক রাশি। মলিনতা যুক্ত উচ্চাকাঙ্ক্ষা। বৃশ্চিক রাশি জাতকের উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু সেটা মলিনতা যুক্ত হয়। তাদের মধ্যে মনোপীড়া মনোকষ্ট, সেই সাথে যে কোনোভাবে কোনো কিছু পাওয়ার যে ইচ্ছা, সেটা তাদের মধ্যে বিদ্যমান থাকে। মলিনতা যুক্ত উচ্চাকাঙ্ক্ষা মানে যে কোনো মূল্যে কোনো কিছু যখন পেতে চায় তখন তো সেটা আর মানে ইয়ে থাকে না, তখন তো সেটা মলিন হয়ে যায়।
মলিন বলতে স্যার মূল্যহীন নাকি? হ্যাঁ, মলিন বলতে মলিন। মানে মূল্যহীন নাকি? না না, মলিন মলিন, মূল্যহীন না। ময়লা ময়লা, মলিন বলতে মালিন্য। ময়লা ময়লা। আপনি ভিডিও অন করে কথা বলুন। যারা ভিডিও অন করে কথা বলবেন না তাদের প্রশ্ন নেওয়া হবে না, তাদের কোনো আনসার দেওয়া হবে না। তাদের মনোপীড়া থাকে, মনোকষ্ট থাকে, তারা মানসিকভাবে পীড়িত হয়, এবং যে কোনো ভাবে তারা কোনো কিছু পাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। কোনো অফিসে গেলেও কাজ উদ্ধার হচ্ছে না, সেক্ষেত্রে যদি মানে বিকল্প কোনো পথ ধরতে হয়, তারা কাজ উদ্ধার হলো মানে করা হলো তাদের কাজ, চিন্তা। তো সেটা বিকল্প পথ ধরতে হলে সে বিকল্প পথ ধরবে সে। এবার ধনুরাশি, লক্ষ্যে স্থির, একেবারে শকুনের চোখ কন্যায়। উদাহরণটা যদিও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তথাপি হচ্ছে শকুন অনেক উপরে আকাশ থেকে তার যে মানে আহার সেটাকে সে দেখতে পায়। তো ধনুরাশির যারা জাতক আছে তাদের এরকম লক্ষ্য থাকে। কোনো একটা লক্ষ্য যদি সে স্থির করে নিতে পারে তাহলে ওইভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কিন্তু তাদের মধ্যে অতি গর্বও থাকে, এই ধনুরাশি জাতকের মধ্যে অতি গর্বও থাকে। মকর রাশি, মকর রাশি হচ্ছে মুখর, আলোচনা প্রিয় ব্যক্তি। দিনের একটা বেশ বড় অংশ কেটে যায় আলোচনা করতে করতে। একবার যদি আলোচনায় লেগে যায়, আলাপ আলোচনায় লেগে যায়, তখন সে আর থামতে চাইবে না। বেকার কাটা মানুষ, ইউজ প্রকৃতির। অন্যরা তাকে ব্যবহার করতে পারে। বন্ধু বান্ধব ডাক দিল, কোনো মানে ডান বাম চিন্তা না করে, ফ্যামিলির কাউকে না বলে বেরিয়ে যাচ্ছে। কয়টা বাজে সেদিকে তার খেয়াল নেই। একটা ভালো দিক হচ্ছে তারা নিজের ক্ষতি হলো অন্যের উপকার করতে চায়, এই মকর রাশির জাতকেরা। স্যার একটা বিষয় স্যার জানতে চাইছি যে হ্যাঁ, বলো। স্যার বৃষ রাশি তো আড্ডাবাজ, আবার হ্যাঁ, মকর রাশি হচ্ছে আলোচনা প্রিয়। এখন এই দুইটা কি একই ধরনের? একটা বিষয় হচ্ছে আড্ডা, একটা হচ্ছে আলোচনা। না, আপনার গল্প, বৃষরাশি হচ্ছে গল্পবাজ, সে নিজের চিন্তা চেতনা থেকে গল্প করবে। ঠিক আছে, মানে একটা ইয়ে থাকবে, আত্ম অভিমান থাকবে তার গল্পের মধ্যে। ঠিক আছে। আর বৃষরাশি হচ্ছে আপনি তাকে আটকে রাখতে পারবেন, কথা বলার প্রলোভন দিয়ে আপনি আটকায় রাখতে পারবেন না। মানে ইউজ প্রকৃতির, তো আপনি তাকে ব্যবহার করবেন। একবার যদি আলোচনা লাগাই দিতে পারেন তাহলে খেলা পথে, মানে সে দেখবেন আলোচনাতেই আছে ব্যস্ত। এটা তো স্যার মকর রাশির, হ্যাঁ, এটা তো মকর বৃষ রাশি। রাশি। আর বৃষ রাশির লোক গল্পবাজ, কারণ সে সবার প্রশংসা যে পর্যন্ত শেষ না হচ্ছে সে পর্যন্ত সে গল্প করেই যাবে। এবং কুম্ভ রাশি চতুর, তারা ক্রয় বিক্রয়ে পারদর্শী হয়। স্যার কিসে পারদর্শী হয়? ক্রয় বিক্রয়ে পারদর্শী। আর এটাকে কি ব্যবসায়িক বলা যাবে না? হ্যাঁ। মীন রাশি ধীর স্থির বুদ্ধির লোক। রাশির মধ্যে একটা শ্রেষ্ঠ রাশি হচ্ছে মীন রাশি। তিনটা জলরাশি হচ্ছে, রাশি চক্রে 12টা রাশি, তিনটি জলরাশি হচ্ছে সবচেয়ে ভালো: মীন রাশি, বৃশ্চিক রাশি, আর হচ্ছে কর্কট রাশি।
কিন্তু এর মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে মীন রাশি। এটা হচ্ছে দ্বাদশ রাশি চক্রের মুখ্য ভাবের কারক হচ্ছে এই মীন রাশি। স্যার মিন রাশিটা আরবার বলুন তো একটু আর একটু মীন রিপিট করুন রাশি তো। হচ্ছে আপনার ধীর স্থির বুদ্ধির লোক। ধীর 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 স্থির বুদ্ধির লোক। তারা হচ্ছে যুগ বুঝে কোপ মারবে, হুম, অপেক্ষায় থাকবে কখন তার সুযোগ অবারিত হচ্ছে, কখন সে কাজটা উদ্ধার করতে পারবে। আর যখন সে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, তখনই সে তার কাজ উদ্ধারের জন্য, কাজ করার জন্য প্রয়াস করবে। এবার একটু রাশি চিহ্নগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। মেষ রাশি রাশি চিহ্ন আপনারা তো জানেন। স্যার, এ, মেষ। আমি বলছিলাম একটু কন্যা রাশিটা একটু বললে হতো, আমার একটু মিস হয়ে গেছে। কন্যা রাশি। হ্যাঁ জি স্যার। কন্যা রাশি হচ্ছে আপনার মায়াবী, প্রেমের আবেগ তাদের মধ্যে থাকে, তাদের কথাবার্তায় একটা আর্ট থাকে। স্যার, মেষ রাশির বন্ধু বৎসল বহুমিত্রযুক্ত আরেকটা জিনিস একটু মিস হয়েছে আমার, একটু যদি বলেন। মেষ মেষ রাশি। রাশি বন্ধুবৎসল বহুমিত্রযুক্ত। তারা হচ্ছে মানে অনেকটা সবাইকে ডাকবে, কিন্তু যদি কাউকে কাছে না পায়, কিন্তু সে একাই এগিয়ে চলবে। এই মেষ রাশি জাতকেরা বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারে। একটু স্যার একটু মীন রাশিটা একটু বললে ভালো ছিল। আপনারা ওই পরবর্তীতে এইগুলা এই ভিডিও দেখে নোট লিখে নেবেন যদি সাথে সাথে লিখতে না পারেন। মীন রাশি হচ্ছে ধীর স্থির বুদ্ধির লোক, যুগ বুঝে কোপ মারা লোক। মকর রাশিটা একবার একটু বললে ভালো হতো। মকর রাশি হচ্ছে ইউস প্রকৃতি। তারা আলোচনা প্রিয়, ব্যাগার কাটা মানুষ। তারা যে কোনো সময় যে কেউ তাদেরকে কোনো সহযোগিতার জন্য যদি তাদেরকে কল করে, তখন তারা কোনো প্রকার আগ-পিছ চিন্তা না করেই এগিয়ে যায়। আপনার প্রশ্ন করলে আনসারটা কিন্তু আগের মতো নাও হতে পারে, কারণ এগুলো কোনো মুখস্থ বা কোনো নোটের বিষয় না। এগুলা স্যারেরা আমাদেরকে ক্লাসে বুঝিয়ে অনুধাবন করেছি, সেই অনুধাবন থেকে বলা। কুম্ভ রাশিটা একটু রিপিট করা যায় কিনা কাইন্ডলি? কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি হচ্ছে চতুর, ক্রয় বিক্রয় পারদর্শী। ধনু রাশিটা আরেকবার একটু বলা যাবে? ধনুরাশি লক্ষ্যে স্থির, অনেকটা শকুনের চোখের নাই। একটা কথা বলেন স্যার। কোনটা বুঝেননি? এবার লেখা হয়েছে, সবার সবার লেখা হয়েছে। স্যার লেখা হয়েছে লেখা হয়েছে স্যার। হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। এবার রাশি চিহ্নগুলো আপনারা একটু লিখে নিন, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা লিখে নিন। আপনাদের এখানে অনেকে অনেক কিছু জানেন, আবার অনেকে অনেক কিছু জানেন না, তো সবাইকে নিয়ে সমানভাবে আমাদেরকে এগোতে হবে। তো তো রাশি চিহ্নগুলো হচ্ছে, মেষ রাশি হচ্ছে চিহ্ন হচ্ছে মেষ। রাশি চিহ্ন আমরা কেন জানবো? আমরা জানবো এই কারণে, রাশি চিহ্নে যা আছে ব্যক্তির চরিত্রের মধ্যে তার একটা প্রভাব এরকম থাকে। আমরা মেষ
দেখেছি। মেষ হচ্ছে কি মানে টাইপের। আপনার মেষের মাথায় যদি একটু টোকা দেন তাহলে কিন্তু সে বারবার তেড়ে আসবে। তো মেষ রাশির জাতকের মধ্যেও এরকম একটা প্রবণতা থাকে। যদি তাদের সঙ্গে কেউ লাগালাগি করে তাহলে সে কিন্তু মানে ছেড়ে দেবার পাত্র না। সেও এরকম মেষের মতো একটু মানে তেড়ে আসবে। বৃষ রাশি হচ্ছে আপনার রাশি চিহ্ন হচ্ছে ষাঁড়। তো ষাঁড় যেরকম উন্মত্ত, আপনার এই রাশির যে জাতক যারা আছে তারাও যখন রেগে যায় তখন এরকম উন্মত্ত হয়ে যায়। আমরা জানি দুর্গাপূজায় কিন্তু আপনার বৃষ সিংহের মাটি লাগে। তো এই বৃষ হচ্ছে ষাঁড় যে যখন অত্যন্ত ক্রোধান্বিত হয় তখন মাটির মধ্যে ডুস মারে। তো এই ডুস মারলে যে মাটি তার সিংহে লাগে সেই মাটি সংগ্রহ করে সেটা দুর্গাপূজায় ব্যবহার করা হয়। দানের সময় ব্যবহার করে আর কি দুর্গা যখন। হ্যাঁ, যে কাজেই লাগুক সেটা আপনারা ভালো জানবেন, আপনারা পুরোহিত মানুষ, কিন্তু দুর্গাপূজায় সেই মাটিটা লাগে সেটা জানিয়ে। মিথুন রাশি, আচ্ছা, আমরা মিথুন রাশির আমরা রাশি শুধু চিহ্ন। কথা বলার সময় আনমিউট করব, আবার সাথে সাথে মিউট করে নেব। মিথুন রাশি হচ্ছে আপনার দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ, একটা নির্দিষ্ট আসনে আলিঙ্গনরত অবস্থায়। এটা কিন্তু এই রাশির যারা জাতক আছে তাদের মধ্যে একটু কামনা বাসনার প্রভাব একটু বেশি থাকে। কর্কট রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে অনেকগুলা পা আছে, তার মধ্যে দুইটা ইয়ে আছে, সুর আছে যেটা দিয়ে আপনার একদম আঘাত করতে পারে ক্লিপের মতো। তো এমনিতেই তারা ভালো নিরীহ, তাকে তাড়া দিলে চলে যাবে। কিন্তু যদি একবার ওই ক্লিপ দিয়ে ধরে ফেলে, ওই যেটা বললাম রাশির আপনার ইয়েতে, যে দীর্ঘদিন তারা মনে বসে থাকে আপনার কোনো কারো দ্বারা কোনো ধরনের আঘাত পেলে, ব্যাপারটা হচ্ছে এরকম। রাশি চিহ্নের সঙ্গে রাশির যে ব্যক্তি সেই ব্যক্তির একটা চরিত্রের মিল থাকে। রত্নবাহু মহোদয়, আপনি কিন্তু মিউট আনমিউটটা ভুলে যান। শিমুল পাল মহোদয়, আপনি মিউট করে নিন। যারা আনমিউট আছেন প্লিজ মিউট করে নিন, এতে অন্যদের অসুবিধা হয়। রেকর্ডিং যখন শোনা হয় তখন এগুলা নয়েজ আসে, তখন ওনারা ভালো করে শুনতে পারেন না। এবার সিংহ রাশি, সিংহ রাশির প্রতীক সিংহ জানেন আপনারা। আর সেটা হচ্ছে আপনার সিংহ তো হচ্ছে বনের রাজা। কাজে সিংহ রাশির যে জাতক আছে তাদের মধ্যে এরকম একটা রাজা রাজা ভাব থাকে, তারা সবকিছুতেই একটা লিড করার প্রবণতা থাকে। কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে গভীর রাতের একটা চিহ্ন, যেখানে গভীর রাতে একটা নৌকার মধ্যে একটি মেয়ে এক হাতে একটা প্রদীপ এবং এক হাতে শস্য নিয়ে বসে আছে। তো এটা, এই প্রতীকটা মিন করছে কন্যা রাশির যারা জাতক আছে তারা দুরন্ত সাহসী হয়। কারণ গভীর রাতে একটা নৌকায় একাকী একটি কুমারী মেয়ে বসে আছে শুধুমাত্র একটি প্রদীপের উপরে ভরসা করে, এটা ছোটখাটো কোনো সাহসের ব্যাপার না, এটা দুরন্ত সাহসের ব্যাপার। তো এই কন্যা রাশি জাতকেরা এরকম দুরন্ত সাহসী কোনো কাজ জীবনে করে ফেলে, যার পরিণাম তাকে নিজেকে ভুগতে হয় এবং তার পরিবারকেও ভুগতে হয়। যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো মাথায় নিয়ে প্রেডিকশন করবেন। তুলা রাশি, তুলা রাশির প্রতীক হচ্ছে তুলাদণ্ড। স্যার বাড়ি আরেকবার আর কি, কন্যা 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 রাশিটা আরেকবার বলেন প্লিজ। কন্যা রাশি হচ্ছে আপনার, এ রাশির প্রতীক হচ্ছে একটি অন্ধকারাচ্ছন্ন রাতে নদীর মধ্যে একটা মেয়ে একাকী বসে আছে। তার এক হাতে হচ্ছে একটা প্রদীপ আর এক হাতে হচ্ছে শস্য।
ধান চাল যাই হোক একটা এক প্রকার শস্য আছে তারা। তো এই স্যার ওইটা, স্যার কাইন্ডলি উনি কি কোথাও যাচ্ছেন নাকি একই স্থানে অবস্থান করছেন এরকম না, কিছু বোঝাচ্ছে? একই স্থানে অবস্থান করে আছেন, নৌকায় বসে আছেন। ঠিক আছে, নৌকাটা এটা চলমান সেটা বুঝতে না, হবে নৌকায় বসে আছে। যে আলো হাতে আসিয়াছে আঁধারেরও যাত্রী। উনি একটা নৌকায় বসে আছে, হাতের প্রদীপ। উনি কিছু একটা করতে চায়, কিছু একটা খুঁজতে চায়, পাড়ি দিতে চায় একটা যাত্রা। আপনারা একটা জিনিস দেখুন, আহ কন্যা রাশির ক্ষেত্রে আপনি প্রথমেই বলেছি মায়াবী, আর এখানে প্রতীকটা দেখুন, প্রতীকটার সাথে একটু মিলান, তাইলে দেখবেন আপনাদের ওই বইটই পড়া লাগবে না। প্রতীকে কি বলা আছে, মানে অন্ধকারাচ্ছন্ন রাত্রে একটা নৌকার উপর একটা মেয়ে বসে আছে প্রদীপ হাতে। তো অন্ধকারাচ্ছন্ন রাতে আপনার প্রদীপ আর কতটুকু আলো দেয়? কিন্তু তথাপি আলো আছে, আবার আধারও আছে। তো এই যে আলো আধারের খেলা, এটাই কিন্তু মায়া। এই যে আলো আধারের খেলা, এটাই কিন্তু মায়া। কন্যা রাশি হচ্ছে রাশি চক্রের ষষ্ঠ ভাব, রিপু দোষের জায়গা, এটা পরবর্তীতে পাবেন। কিন্তু আজকে এই রাশি চিহ্নটা আপনার বুঝতে পারবেন না, না হয় এই রিপু দোষের জায়গা, এখানে কিন্তু অন্ধকারটাই বেশি থাকে। রিপুর যে জায়গা, সেখানে অন্ধকারই বেশি থাকে। আলো খুবই ক্ষুদ্র, সেই ক্ষুদ্র আলোর দ্বারাই আপনার জীবন আলোকিত হতে পারে। এটা এই রাশিচক্র আমাদের মহর্ষি বৈশিষ্ট্য যিনি আছিলেন, আমাদের ঋষি, ইনি বলেছিলেন যে এই রা- জ্যোতিষশাস্ত্র যেটা আছে, সেটা আপনার চর্চা করলে ব্যক্তির ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা জিনিসই লাভ হয়। এটা কোনো সাধারণ বিষয় নয়। এবার তুলা রাশি, তুলা রাশির প্রতীক হচ্ছে তুলাদণ্ড। আপনারা নিজেরা এই রাশিচন্দ্রগুলো নিয়ে আরো গবেষণা করবেন, গবেষণা করে যেন ভবিষ্যতে আপনারা এরকম ভাবে ক্লাস নিতে পারেন। এর জন্য পিডিএফ তৈরি করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদেরই ভালো হবে আর কি। তুলা রাশির প্রতীক হচ্ছে তুলাদণ্ড। আমরা যে কোনো আদালতে দেখতে পাই সেই তুলাদণ্ড, ন্যায় বিচারের প্রতীক। তো তুলা রাশির জাতক যারা আছে তারা অত্যন্ত ন্যায়নিষ্ঠবান হয়, ন্যায়ের প্রতি তাদের একটা আলাদা আগ্রহ থাকে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে বিছা বলা হয়, আবার অনেকে আমরা তো বৃশ্চিকই বলি এটাকে। তো অনেক এলাকায় তাকে বিছা বলা হয়। তো এই তাদের হচ্ছে লেজের মধ্যে একটা হুল থাকে যেটা বিষাক্ত। এই হুল ফুটিয়ে দিলে কিন্তু এবারে কেল্লা ফতে, যে জায়গায় হুল ফুটিয়ে দিল সেই জায়গায় প্রচন্ডভাবে মানে আক্রান্ত হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাতে, কারো আঙ্গুলে বৃশ্চিকের হুল ফুটিয়েছে, সেটা বাঁকা হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, এরকমটা হয়ে যায়। তো এটা হচ্ছে ওই যেটা আপনার রাশির কারকতায় বলা আছে যে তাদের হচ্ছে মলিনতাযুক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকে, এবং এই উচ্চাকাঙ্ক্ষার পথে এগিয়ে যেতে তারা যে কোনো পথ অবলম্বন করতে পারে। তো স্যার আমি কি সেক্ষেত্রে একটা আপনাকে, কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এর বলুন, মধ্যে? হ্যাঁ বলুন। আমি বৃশ্চিক রাশি এটা বলতেছি, আপনারা দেখেন বৃশ্চিক রাশি কিন্তু লেজে বিষ। আর প্রত্যেকটা পশু কিন্তু গরু লাথি মারে কি, বা পশুরা ঘোড়া লাথি মারে কি, সামনের পা দিয়ে মারে না পিছনের পা দিয়ে মারে? পেছনের পা দিয়ে মারে। পেছনের পা দিয়ে মারে। তাহলে লেজে বিষ মানে কি? সে যখন আক্রমণ করবে আপনাকে, সে এটার রেজাল্টটা হচ্ছে আপনি তাকে যতই জ্বালাতন করেন, লাস্টে আপনাকে সে বিষ দিয়ে যাবে। অতএব বৃশ্চিক রাশির এই বিচ্ছুর যে বৈশিষ্ট্যটা, সে সামনে এগোবে, তার সামনে দুইটা তারও কিন্তু কাটা আছে, সামনে দুইটা কাঁকড়া বিছার মতো কাটা আছে, কিন্তু সে আপনাকে বিষ দিবে লাস্টে। যখন সে পারবে না, তখন পিছন থেকে উল্টে মেরে দিবে। এটা হচ্ছে বৃশ্চিক রাশির একটা প্রধান বৈশিষ্ট্য। এবং এই বিষটা কিন্তু একেবারে মৃত্যু সমতুল্য। এটা মারাও যেতে পারেন আপনি, মানে এত কঠিন বিষ। এটি আমার জাস্ট যোগ করা ছিল আর কি। হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করুন। এবার ধনুরাশি, ধনুরাশির প্রতীক হচ্ছে আপনার একজন ব্যক্তি আপনার তীর ধনুক সেটে আছে, তার সামনের দুটো পা হচ্ছে মানুষের মতো, আর পেছনের দুটো পা হচ্ছে ঘোড়ার আকৃতি।
এই প্রতীকটা যেটা মিন করছে সেটা হচ্ছে ধনুরাশির যে যারা জাতক আছে তারা, আপনার কারা কথায় বলা হচ্ছে যে লক্ষ্যে স্থির, যখন তারা লক্ষ্যটাকে স্থির করে নিতে পারে তখন আপনার তারা কিন্তু, যদিও তারা সামনের পা ওগুলা মানুষ, কিন্তু তাদের পেছনে তখন ঘোড়ার মতো দুটি পা লেগে যায়। তখন তারা সেই চতুর্পায়ের যে প্রাণী আছে তার মতো তারা দ্রুত সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। সামনের পা কি? সামনের পা হচ্ছে দুটো মানুষের মতো, একজন মানুষই আছে যার মানে সে তীর ধনুক সেটে আছে একদম একটা লক্ষ্যের দিকে, তার পেছনে দুটো ঘোড়ার পা আছে। তো এটার হচ্ছে মিনিংটা হচ্ছে এটা, যখন ধনুরাশির ব্যক্তি কোনো বিষয়ে কোনো লক্ষ্য স্থির করে ফেলে তখন আহ, তা সে হচ্ছে কি আপনার ঘোড়ার মতো বেগে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। হুম। মকর রাশি, মকর রাশির প্রতীক হচ্ছে আপনার, এটা নিয়ে একটু দ্বৈত মনা আছে আর কি। মানে দ্বৈত চিন্তা বা দ্বৈত মতবাদ আছে। কেউ বলছে সেটা হচ্ছে কুমির, আবার কেউ বলছে রাম ছাগল। তো রাম ছাগল যে অর্থে সেটা হচ্ছে মকর রাশির যে কারা কথা বললাম সেখানে মিল খুঁজে পাই আমরা। মানে সে হচ্ছে বেগার কাটা লোক, তা আমরা তো বেগার কাটা লোককে রাম ছাগলই বলি, তাই না? রাম ছাগলই সঠিক। হ্যাঁ। আবার হচ্ছে অনেকে বলছে না এটা হচ্ছে যৌথ প্রতীক, অর্থাৎ তার মস্তক হচ্ছে রাম ছাগলের মতো, সামনের দুটি পা সহ, আর পেছনের যে দুটি পা সেটা হচ্ছে কুমিরের পা, লেজ সহ আছে। অর্থাৎ সে হচ্ছে আপনার তার মধ্যে এমন একটা চরিত্র, আপনি তাকে যতই আপনার ইয়ে করুন, বাধা বিপত্তি দেন, ভর্ৎসনা করুন, সে কিন্তু মানে ওই পেছনের যে দুটো পা গড়িয়ে গড়িয়ে চলবে, এরকম একটা মনোবৃত্তি তার মধ্যে থাকে। মানে গল্পে একবার লেগে গেলে কি- এর মধ্যে 10 জনের সঙ্গে বসে গল্প করছে, কেউ একজন ভর্ৎসনা করলেও কিন্তু সে পিছ পাবে না, সে লেজে গোবরে লেগে থেকেও আপনার আপনার আলোচনা চালিয়ে যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির প্রতীক হচ্ছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাঁধে হচ্ছে একটি কলসি, সেই কলসি থেকে শস্যদানা পড়ছে। তো কখন শস্যদানা পড়ে? যখন আপনার কলসি পূর্ণ থাকে তখন। তো এই কুম্ভ রাশি যারা জাতক আছে তারা কিন্তু জীবনে পূর্ণতা পেয়ে থাকে, তাদের জীবনে পূর্ণতা আসে, এবং এতই পূর্ণতা আসে সেটা হচ্ছে উপচে পড়া পূর্ণতা। এবারে মীন রাশি, বাবা একটা মীন সাবধান রাশির করেন প্রতীক কি হচ্ছে বলবো। দুটি মৎস্য, একে অপরের লেজের মধ্যে আপনার তাদের মুখের স্পর্শ হয়েছে, মানে একজনের মুখের দিকে আরেকজনের লেজ। তা এই যে প্রতীক, এই প্রতীক দ্বারা আমরা যেটা বুঝতে পারছি মানে দুজন মানুষ আছে, তার প্রত্যেকেই তাদের সামনের দিকে তাকাচ্ছে, মানে একজনের পেছন আরেকজনে দেখছে। এই মীন রাশিকে শ্রেষ্ঠ রাশি এই কারণে বলা হয় যে মীন রাশির জাতক যারা আছে তাদের নাকি পেছনে দুটো চক্ষু থাকে। আপনার প্রতীকটা দেখেন এরকম, একটা মৎস্য আপনার পূর্ব দিকে চেয়ে আছে, আর আরেকটা মৎস্য পশ্চিম দিকে চেয়ে আছে, মানে একেবারে বিপরীতমুখী অবস্থান। তো এই প্রতীক চিহ্নটাও এটাই মিন করছে যে যারা মীন রাশি জাতক আছেন তাদের আপনার পেছনে দুটো চক্ষু আছে, মানে তাদের সিক্স সেন্সটা খুবই বেশি হয়, প্রকট সিক্স সেন্সের অধিকারী হয় এই মীন রাশি জাতক। আজকে রাশিটা শেষ করে গ্রহের কিছু আলোচনা করব। তো রাশির আরো যা যা কারকতা আছে সেগুলো আমরা বলবো, আর পূর্বের ক্লাসের চর্চিতকে ডেফিনেশনটাও দেব, এবং আজকে ব্যক্তির বৈশিষ্ট্য কিভাবে বোঝা যায় সেটা রাশিচক্রে বাস্তবিকভাবে আমরা আহ, দেখার চেষ্টা করবো আর কি, দেখি কতটুকু পারি আর কি। তো রাশি চিহ্নগুলো লেখা হলো।
জি স্যার। তাইলে এই আমরা মিথুন রাশিটা যমজ বলছিলেন না? মিথুন রাশি হ্যাঁ, যমজ বলছিলেন না? মিথুন রাশি না, যমজ না। আপনি মিথুন রাশি হচ্ছে, দেখুন এখানে একজন পুরুষ আছে, একজন নারী আছে, তারা আলিঙ্গনত অবস্থায় একটা বিশেষ আসন, ঠিক আছে, অ্যাডাল্ট আসন, ঠিক আছে, ওই আসনটাই মিন করছে তাদের মধ্যে কামকতা বেশি হয়। আমি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝলাম। আমি একটা পরামর্শ দিতে পারি, আমি যখন ক্লাস করতাম তখন একটা বটম ফোন রেখে দিতাম কাছে, সেটাতে ওই আওয়াজটা রেকর্ড রেকর্ড হতো আর কি। কারণ ভিডিও পেতে তো কিছুটা হলো দূরত্ব হয়। আর শুক্রবারে যেহেতু অফ টাইম আছে আপনাদের, তো বটম ফোনে যদি আওয়াজটা রেকর্ড করে রাখেন তাহলে পরবর্তীতে আবার নোটটা মিলিয়ে দেখে নিতে পারবেন। ভিডিও পাওয়ার আগেই আপনারা 90% নোট করে নিতে পারবেন, আর ভিডিও পাওয়ার পরে সেটাকে কারেকশন করে নেবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তার ঠিক আইডিয়াটা খুব আছে, চমৎকার। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা এটা একটু খুব চমৎকার পরামর্শ। হ্যাঁ। ঠিক আছে স্যার। হুম। তারপরে হচ্ছে আমরা তো রাশি চিহ্ন দেখলাম, এবার হচ্ছে আমরা ওই রাশির যে চর স্থির দ্বৈতক, এই তিনটা আপনাদেরকে 1 নম্বর ক্লাসে বলেছিলাম আমি। তো সেটার হচ্ছে আপনারা ডেফিনেশনটা একটু লিখে নিন। আর যারা ওই 1 নম্বর ক্লাসে ছিলেন না, তারা 1 নম্বর ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। একদম এটা স্পিকার ভিউ দিয়ে আমাদের গ্রুপে ভিডিওটা দেওয়া আছে, কাজে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে অগ্নি রাশি। সুভাষ দা, আপনি ব্লার করে নিন, ঠিক আছে? স্যার ব্লার করে এটা নিলে আপনার পেছন দেখা যাবে না। স্যার সুভাষ এখন দা, আমরা শিখবো হচ্ছে রাশির ডেফিনেশন। হ্যাঁ, হ্যাঁ। আপনার হচ্ছে আমরা অগ্নিবৃত্তি, আহ, তারপরে হচ্ছে বায়ু, জল সেটা লিখেছিলাম। তো সেটার হচ্ছে ডেফিনেশনটা লিখবেন। তারপরে চর স্থির দ্বৈতক লিখেছিলাম, সেটা ডেফিনেশন লিখবেন। তারপরে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক লিখেছিলাম সেদিন, সেটা ডেফিনেশন লিখবেন। তারপর এইগুলা, এই যে এগুলো আমরা জানলাম, এগুলো প্রয়োগ কিভাবে করবো রাশিচক্রে, তো প্রয়োগটাও তো জানতে হবে। যদি প্রয়োগটা না জানি তাহলে তো এই এত সংজ্ঞা মুখস্থ করে কি লাভ হবে আমাদের। তো প্রয়োগটাও দেখাবো। তো সবাই আগে ডেফিনেশনটা লিখে নিন। প্রথমে অগ্নিরাশি ডেফিনেশন লিখুন। প্রস্তুত আছেন সবাই? হ্যাঁ স্যার, আসি। লেখুন। অগ্নিরাশি এরা হচ্ছে তেজি, জেদি, লড়াকু মানসিকতা যুক্ত। তেজি, জেদি, লড়াকু মানসিকতা যুক্ত। এরা সামনাসামনি কাজ করতে পছন্দ করে। এরা যাই করবে সামনাসামনি করবে। সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা কাজের প্রতি এরা প্রচন্ড আগ্রহী হয়। এরা উচ্চাভিলাষী, সাহসী, ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের দাবিদার হয়। যা কিছু শ্রেষ্ঠ আছে, যেখানে ক্ষমতা আছে, তারা সেখানে গিয়ে একটা দাবিনামা পেশ করবে। অর্থাৎ কিছু লোক আছে যারা যেখানে যায় সেখানে চেয়ার খুঁজে, চেয়ার না পেলেই তারা মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? অগ্নিরাশির জাতকের মধ্যে এই ধরনের প্রবণতাটা বেশি থাকে। লিখলেন? স্যার কাইন্ডলি যদি আবার একটু বলতেন। অগ্নিরাশি হচ্ছে তারা তেজি হবে, জেদি হবে, ঠিক আছে, প্রচন্ড তেজি, জেদি এবং লড়াকু মানসিকতা যুক্ত। লড়াই করার একটা মানসিকতা তাদের মধ্যে থাকে, তারা সহজে ছেড়ে দেবে না। আর লড়াই হচ্ছে মানে উভয় রকম ভাবে হতে পারে। সেটা সাংসারিক বলেন, আবার আমাদের দুজন দেখতে পাচ্ছি ইয়ে আছে, বক্ত আছে আমাদের,
তো তারা হচ্ছে যে যার যা তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে তারা হচ্ছে সন্ন্যাসী। তো সন্ন্যাসীদেরও কিন্তু আপনার ঈশ্বর পাওয়ার ক্ষেত্রে তাদের যে কামনা বাসনা এই জায়গায় তারা পিছ পাবে না। মানে ওই অগ্নিরাশির যদি জাতক হয় রত্নবাবু বলরাম দাস, তাহলে উনি হচ্ছে কি, হ্যাঁ, হরে কৃষ্ণ, ওনাকে যদি কেউ আঘাত করে তারপরে উনি কৃষ্ণ নাম ছাড়বে না যদি অগ্নিরাশি জাতক হয়। এতটাই লড়াকু মানসিকতা যুক্ত, মরে যাব কিন্তু কৃষ্ণকে ছাড়বো না। আমি উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। তো এরকম লড়াই করে মানসিকতা অগ্নিরাশি জাতকের মধ্যে থাকে। তারা হচ্ছে সামনাসামনি কাজ করতে মানে কাজ করতে পছন্দ করে। আপনাকে যা বলার সামনাসামনি বলে দেবে, তো পেছনে সমালোচনা করা এটা তাদের ধর্ম না। এবং সৃজনশীলতা, যে কোনো সৃজনশীল কাজ, সৃষ্টিশীল কাজ, এই কাজের প্রতি তাদের একটা প্রচন্ড আগ্রহ থাকে। তারা উচ্চাভিলাষী হয় এবং ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের দাবিদার হয়। যেখানে ক্ষমতা আছে সেখানেই তারা তাদের দাবিনামা পেশ করবে, যেখানে শ্রেষ্ঠত্ব আছে সেখানেই তারা গিয়ে বলবে যে আমি শ্রেষ্ঠ। এবারে পৃথ্বীরাশি, এরা প্রচন্ড হিসেবি এবং যুক্তিবাদী হবে। প্রচন্ড হিসেবে এবং যুক্তিবাদী হবে। এরা শুনবে বেশি কিন্তু বলবে কম। স্যার কি রাশি একটু বলস? পৃথ্বীরাশি, পৃথ্বী। এরা শুনবে বেশি কিন্তু বলবে কম। এরা লালন পালন করতে পছন্দ করে, লালন পালন করতে পছন্দ করে। এরা স্নেহশীল হয় এবং সঠিক পরিকল্পনাকারী হয়। এদের সহ্য ক্ষমতা বেশি থাকে। পৃথ্বী মানে তো মাটি, তো মাটির তো সহনশীলতা বেশি হয়। মাটির উপরে তো আমরা যারা আছি সবাই কম বেশি আহ, অত্যাচার অনাচার করি, কিন্তু মাটি কিন্তু ধরনী কিন্তু সহনশীল। স্নেহশীল, তারপরে? স্নেহশীল, সহ্যশীল, সঠিক পরিকল্পনাকারী। এবার বায়ু রাশি, এরা প্রচন্ড বুদ্ধিমান এবং জ্ঞানদাতা প্রকৃতির। প্রচন্ড বুদ্ধিমান এবং জ্ঞানদাতা প্রকৃতির। জ্ঞানদাতা বুঝেন তো, যেখানে বসে সেখানে মানুষকে জ্ঞান দেবে, নিজে সঠিক কাজ করবে না কিন্তু অন্যকে ঠিকই জ্ঞান দিচ্ছে। এই জ্ঞানদাতা প্রকৃতির মানুষ দেখলে বুঝে যাবেন তার মধ্যে বায়ু রাশির একটা প্রবণতা আছে। হয়তো কোনো তার লগ্ন বা রাশি কোনো একটা বায়ু রাশিতে আছে। এরা ক্রয় বিক্রয়ে পারদর্শী। স্যার আবার একটু হ্যাঁ, বলেন বায়োরাশিটা। হ্যাঁ, মিথুন রাশি হচ্ছে আপনার প্রচন্ড বুদ্ধিমান এবং জ্ঞানদাতা প্রকৃতির। এগুলো ভালো করে নোট করে নিন, এগুলা কিন্তু আপনারা কোনো বইয়ে পাবেন না। তারা হচ্ছে ক্রয় বিক্রয়ে পারদর্শী হয় এবং একটু স্বার্থান্বেষী হয় তারা। মানে নিজের স্বার্থটাকে আগে তারা প্রাধান্য দেয় আর কি। এরা সবকিছুকে ধারণ করতে চায়, মানে কোনো কিছু অন্যের জন্য রাখবে না আর কি, সবই নিজে ধারণ করে ফেলবে। এবং এরা কিছুটা ভাববাদী হয়। ঠিক আছে, কথাবার্তায় এমন বলবে যে তার নিজের কোনো চাহিদা নাই, নিজের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সবই আপনাদের জন্য। ঠিক আছে, এই রাশির জাতকেরা ভালো পলিটিক্যাল লিডার হতে পারে। তারা হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছে আপনাকে, কিন্তু রেজাল্ট হচ্ছে বিগ জিরো, মানে আপনি কিছুই পেলেন না। এবার জলরাশির স্বভাব। এই জলরাশি জাতকেরা প্রচন্ড ডিপ্লোম্যাটিক হয়, মানে কূটনৈতিক জ্ঞান সমৃদ্ধ। কখন কি বলতে হবে মেপে মেপে বলা যেটা আর কি।
সেটা তারা খুব ভালোভাবে বলতে পারে। তারা বুদ্ধিমান হয়, বিচক্ষণ হয় এবং ধার্মিক হয়। কি রাশি বললেন স্যার এখন লাস্টে? জলরাশি। এরা বুদ্ধিমান হয়, বিচক্ষণ হয়, ধার্মিক হয়। এরা গুপ্ত কাজে আগ্রহী বেশি হয়। তারা মানুষের উপকার করবে কিন্তু গোপনে। ওই উপকার করে আপনার বলে বেড়াবে না। এরা শান্ত, নরম এবং কল্পনাপ্রবণ হয়। দিনের একটা বড় অংশ তারা কল্পনায় কাটিয়ে দেয়, যে কারণে তারা তাদের মধ্যে একটু অ্যাবসেন্ট মাইন্ড যেটা আমরা বলি, ঠিক আছে, এরকম থাকে। অ্যাবসেন্ট মাইন্ড যদি বুঝাইতে চাই তাহলে আর একটু বলি। যেমন তমাল চক্রবর্তী দাদাকে বৌদি এসে বলল যে চা দিয়ে গেলাম, চা খেয়ে নিও। তো এদিকে চা টান্ড হয়ে গেল। আধ ঘন্টা পরে এসে বললো, কি গো, চা খেলে না? তো কখন দিলে? আমি তো জানি না, বুঝতে পারিনি। তো এরকম অ্যাবসেন্ট মাইন্ড আর কি। মজা করার জন্য কথাগুলো বলছি, আপনারা মাইন্ড করেন না। এতে একটা উপকার হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সবাই একজনকে না দিয়ে না স্যার, ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, বুঝতে এতে সুবিধা আমরা হবে। অ্যাবসেন্ট মাইন্ড কিরকম সেটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওরকম বললে ভালো। হ্যাঁ। আর ঠিক কল্পনা আছে স্যার, জীবনের আরেকটা ঠিক ব্যাপার আছে হচ্ছে, স্যার, মানে যত এত এক্সাম্পল দিয়ে বলবেন তত ভালো। হ্যাঁ, বিষ্ণু মহন্ত বাবু কিছু বলছেন? না, বললাম ঠিকই আছে স্যার, আপনি যত এক্সাম্পল দিয়ে বলবেন আর বেশি সুবিধা হ্যাঁ, হবে আমাদের আচ্ছা। বুঝতে। তো কল্পনা প্রবণ আরেকটা জায়গা হচ্ছে, ধরেন আপনার কল্পনায় বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেল আর কি, কিন্তু বাস্তবে ওই কল্পনা করে সময় কাটিয়ে দিল আর কাজের কাজ কিছুই হলো না। এটা আরো বিস্তারিত বুঝতে পারবেন আপনার যখন ওই লগ্নর ভাব নিয়ে আলোচনা হবে তখন। যখন গভীরে যাবেন তখন এগুলা কাজে লাগবে আর কি। এখন জাস্ট আপনার নোটটা লিখে লিখে রাখুন। তারপরে হচ্ছে চর রাশি। এই চর রাশির জাতকেরা হচ্ছে প্রচন্ড চঞ্চল, তেজি প্রকৃতির, ভ্রমণ পিয়াসী হয়, তারা নতুনের ভক্ত হয়। চর রাশি হচ্ছে প্রচন্ড চঞ্চল, তেজি প্রকৃতির, ভ্রমণ প্রিয় হয়, নতুনের ভক্ত হয়। চর শব্দটাই হচ্ছে গতিশীল, মানে তারা এক জায়গায় স্থির থাকবে না। যে সমস্ত জাতকের রাশি চর, তারা দেখবেন শিশু বা বড় মানুষও আছে যারা, দেখবেন তারা একটু অস্থির ভাবাপন্ন। চেয়ারে বসে আছে, পা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, মানে একটা অস্থিরতা ভাব তাদের মধ্যে দেখবেন আপনার আছে। এটা কিন্তু চর রাশির একটা প্রভাব। ধরেন আপনি চেম্বার করছেন, আপনার ক্লায়েন্ট একজন এসে সামনে বসছে, তারা হাত পা হচ্ছে অদ্ভুত রকম ভাবে নড়ছে বা শরীর নড়ছে, আপনি বুঝতে পারবেন যে চর রাশির একটা প্রভাব তার মধ্যে আছে। ঠিক আছে? তো তারা হচ্ছে ছাড় দিতে নারাজ। মানে এই চর রাশির জাতকেরা ছাড় দিতে চায় না। তারা সহজে ছাড়ার পাত্র নয়। তারা কারো কথা শুনতে চায় না। আমি কেউ বাধা দিলেও সে বাধা না মেনে বক্রপথে এগিয়ে চলে। মানে সে চিন্তা ভাবনা করছে সে আজকে ঢাকা যাবে, তার পিতামাতা তাকে বাধা দিচ্ছে, তখন সে সেই বাধাটা উপস্থিত হয়তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু যখন বাবা বাসা থেকে বেরিয়ে গেল আর সেও পেছন দরজা দিয়ে ঢাকা চলে গেল, মানে কারো বাধা শুনবে না। ঠিক আছে? তারা বক্রপথে তাদের লক্ষ্যে এগিয়ে যায়। এবারে স্থির রাশি। চর স্থির দেব তিনটা ছিল আপনার। স্যার, জাস্ট একটু তাড়াতাড়ি আর কি, আর একটু রিপিট করলে ভালো হয়। মানে আমি একটু কিছু বলবো, মানে মিস করছি। সেটা হচ্ছে চর রাশি হচ্ছে এরা প্রচন্ড চঞ্চল, তেজি প্রকৃতির, ভ্রমণ পিয়াসু হবে। তারা হচ্ছে গতিশীল হবে, তারা ছাড় দিতে নারাজ হবে, তারা সহজে ছাড়ার পাত্র নয়, তারা কারো বাধা শুনে না, বাধা দিলেও তারা বাধা অতিক্রম করে বক্রপথে এগিয়ে চলে। মানে তারা যে লক্ষ্যটা নির্ধারণ করেছে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তারা বক্রপথ অবলম্বন করে। ধরেন কোনো একজন ব্যক্তির তার শিশু সন্তান আছে, সে হচ্ছে চর রাশির জাতক।
তো সে চাচ্ছে আপনার তাকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। পিতা চিন্তা ভাবনা করলো যে 1,000 টাকা দিয়ে এই গাড়িটা কেনার কোনো মানে হয় না, এটা সকালে কিনলে বিকেলে নষ্ট হয়ে যাবে, সে হয়তো কিনলো না। আর বাচ্চাটি হচ্ছে কি, বাবা মার অনুপস্থিতিতে ওই আলমারি থেকে টাকা নিয়ে গেল, নিয়ে এসে বাজার থেকে সে গাড়িটা কিনে নিয়ে আসলো। মানে এটা হচ্ছে বক্রপথ। তো এরকম ব্যক্তির বয়স, ব্যক্তির অবস্থান অনুসারে সে তার বক্রপথ অবলম্বন করবে আর কি। এবারে স্থির রাশি, এরা হচ্ছে ধীর স্থির এবং গড় প্রকৃতি। এরা পুরাতনপন্থী। পুরাতন যে রীতিনীতি আছে, পারিবারিক যে রীতিনীতি আছে, ধর্মীয় যে রীতিনীতি আছে, এই জায়গায় তারা কোনো ছাড় দিতে চাইবে না। এবার জীবন দিয়ে দেব, কিন্তু আমি আমার সেই রীতিনীতি থেকে এক পাও নড়ব না। এদের মানসিক শক্তি অনেক প্রবল হয়, সহ্য শক্তি অনেক প্রবল হয়, অনেক কিছু তারা সহ্য করতে পারে, হজম করতে পারে। একটা মিনিট, আমি ল্যাপটপটা চার্জ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা ভিডিও অন করেননি তারা কি আমাদের সাথে পরিচিত হতে চাচ্ছেন না? অনেক নতুন শিক্ষার্থী আছেন, যেমন তনয় হালদার, আশুতোষ দাস, সুভাষিস দেবনাথ। আপনারা কি কারোর সাথে পরিচিত হতে চাচ্ছেন না? ভিভো V2322। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ঢাকায় আছি, এই জন্য আমি যোগদান করতে পারছি না এইভাবে। স্যার, কে বলছেন? আমরা সবাই তো আমি বাসায় আছি। আমি তো ঢাকায় স্যার রাস্তায়, তো আমরা স্যার আপনারা সবাই ভালো আছেন তো? স্যার, শুনেন, আমাদের নিরুজ স্যার যেটা বলছে, যাদের নেহাত সমস্যা আছে তারা তো ভিডিও বন্ধ রাখবেন, এটা হলো ভিন্ন কথা। তার তবে আগে থেকে একটু জানিয়ে দিবেন। যেমন আমাদের একজন অর্পিতা ব্যানার্জি দিদি, উনি কিন্তু মেসেজ দিয়ে বলেছে যে উনি একটু অসুস্থ আছে, ভিডিও বন্ধ রাখবেন। আর ভিডিও চালু রাখলে যেটা সুবিধা হবে, এই যেমন আমি মাঝে মধ্যে নাম মেনশন করে আপনার হচ্ছে এই একটা ব্যাখ্যা করছি, তো এটা আপনার নামটাও বলতে পারবো যখন আপনার ছবিটা আমার চোখের সামনে থাকবে আর কি। তো এতে সাপোর্ট পাবেন কি পাবেন না সেটা 60টা ক্লাস করার পরে বুঝতে পারবেন। আমরা যখন কোর্স করেছি তখন আমাদের সাথেও এরকম অনেক স্টুডেন্টই ছিল যারা ভিডিও বন্ধ রাখতো, ঘুমিয়ে থাকতো। তো তারা এখনো ঘুমিয়ে আছে। আর তাদের সাথে থেকে আমি এবং নিরুজ স্যার আপনাদের সামনে এখন স্যার দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য। তো ভিডিও বন্ধ জয়ন্ত রাখলে স্যার, পিছিয়ে পড়বেন, আমি শুধু এইটুকু বলছি আর কি। জয়ন্ত স্যার, আমি একটু ডিস্টার্ব করি। হ্যাঁ বলুন, টিরুদা বলুন। এই দেখেন, ভিডিওগুলি যদি অন রাখেন আপনাদের, এগুলি স্যারে কিন্তু নেটে ছেড়ে দেই, সবাই দেখতে পাবে। দ্বিতীয় কথা, যেহেতু সবাই দেখবে, আমরা সুন্দর জামা কাপড় পরে অন্তত বসার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্থির রাশিটা আপনি লিখেছেন তো সবাই? স্যার আরেকটু রিপিট করবেন স্যার। আচ্ছা, স্থির রাশি হচ্ছে, তারা হচ্ছে ধীর স্থির গড়গুণ প্রকৃতি। এরা পুরাতনপন্থী, এরা মানসিক শক্তি ও সহ্য শক্তি সম্পন্ন, এরা সঠিক পরিকল্পনাকারী। কিন্তু সবচেয়ে বড় নেগেটিভিটি হচ্ছে এদেরকে কনভিন্স করা যায় না। একবার বলছে যে আমি ভাত খাবো না, এবার আর খাবেই না সে। ঠিক আছে, মানে এরকম একটা নেগেটিভিটি হচ্ছে তাদের, তাদেরকে কনভিন্স করা যায় না। মানে তারা যা বলে সেটাই, শত বোঝানোর পরও তারা ওই নেগেটিভ কথাবার্তাই বলবে, মানে তারা যেটা বলছে সেটাই বলবে। পেয়েছেন তো এরকম লোক? আপনারা সবাই পেয়েছেন তো? পেয়েছি। হ্যাঁ, তবে স্যার সবাই মিলে বোঝাচ্ছে, কিন্তু সে যা বলছে সেটাই সঠিক, সে অন্যের কথা স্যার কিন্তু অনেক বোঝাচ্ছে না। অনেকের মধ্যে একাধিক ইয়ে থাকে, দুই তিনটা রাশির বৈশিষ্ট্য থাকে। আসছি, আপনাদের এত তো এখনো বলি নাই।
আচ্ছা, স্থির লিখেছেন? লিখেছি স্যার। আচ্ছা, এবার লিখুন দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক রাশি হচ্ছে দ্বিধাগ্রস্ত, দ্বিমনাযুক্ত, দ্বিস্বভাবযুক্ত, এবং এরা হচ্ছে সাম্য ভাবাপন্ন। তাদের মধ্যে দ্বিধা থাকে, এটা করব নাকি করব না। এই দ্বিধান্বিত হয়ে তারা অনেক সময় পার করে দেয়। দ্বিমনাযুক্ত, মনের মধ্যে দুই রকম চিন্তা ভাবনা থাকে। বাজার থেকে একটা শার্ট কিনে নিয়ে আসলো, তো শার্টের দোকানে আপনার হচ্ছে একটা হলুদ শার্ট বাছাই করছে আর একটা লাল শার্ট বাছাই করছে। তো বাড়িতে হয়তো হলুদটা নিয়ে আসলে, আর হলুদটা নিয়ে এসে বাড়িতে চিন্তা করলো, তো হলুদটা নিয়ে আসা ঠিক হয় নাই, আমার মনে হয় লালটাই ভালো মনে হয়, তোমাকে লালটা আনলে ভালো হইতো। এই হচ্ছে দ্বিমনা যুক্তের একটা প্রবণতা আছে। দ্বিস্বভাব, মানে স্বভাবের মধ্যে তাদের আহ, দুই রকম থাকে। এবং কখনো প্রচন্ড রাগ করে ফেলছে, আবার কখনো হচ্ছে আপনি রাগের কথা বলছেন কিন্তু সে রাগ করছে না, আসছে। মানে তাদেরকে আসলে বোঝাটা কঠিন। তবে তারা সাম্য ভাবাপন্ন, তাদের মধ্যে একটা সাম্য ভাব থাকে। তারা কখনো গতিশীল, কখনো স্থির। কখনো দেখবেন তারা হচ্ছে প্রচন্ড গতিতে সমস্ত কিছু করে ফেলছে, আবার কখনো হচ্ছে একদম ধীর স্থির হয়ে বসে আছে। শত অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কিছু করতে চাচ্ছে না। কিন্তু এই জাতক রাশির জাতক যারা আছে তারা কিন্তু ধার্মিক হয়, তাদের অন্তর মানুষের জন্য কাঁদে, তারা আবেগী প্রকৃতির হয়, তাদের মধ্যে একটু আবেগ থাকে, এবং তারা মানুষের জন্য কিছু একটা করতে চায় আর কি। তো সবাই আপনাদের খাতায় একটা রাশিচক্র দেখে নিন, কোন জায়গাটা আপনাদের কাছে নিন। এবার যা কিছু আপনারা লিখলেন, নোট করলেন, তার প্রয়োগটা একটু দেখেন কিভাবে প্রয়োগ করবেন। এবং নিজেরা নিজেরা আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে সন্তান, তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করে নিজের অভিজ্ঞতার জুড়িটাকে বাড়িয়ে নেবেন। স্যার বোর্ডে মনে হয় আলোর ফ্লাশ পড়ছে, বোর্ডটা ক্লিয়ার না। বোর্ডে আলো পড়ছে, দেখছি। স্যার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার, কাইন্ডলি একটু। এবার ঠিক আছে? না স্যার, স্পষ্ট নয়। তবে আগের থেকে অনেকটা ভালো দেখাচ্ছে স্যার। আগের চেয়ে একটু এখন ভালো পড়ছে স্যার। লাইটটা একটু বেশি ফোকাস করছে ওখানে বোর্ডে। লাইটটা বেশি প্রকাশ করছে। হ্যাঁ, জয়ন্ত দাদা বোর্ডটা একটু নমস্কার। আমি কাছাকাছি নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, বোর্ডটা আরেকটু কাছে নিয়ে আসলে ভালো হবে স্যার। আচ্ছা, আপনারা নিজেরা এঁকে নিন, আমি বলবো আপনারা একই সাথে তুলে নেবেন, নিজেদের খাতায় লিখে নিন। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে। নিজেদের খাতায় তুলে নিন। আর পঞ্জিকাটা হাতের কাছে যাদের আছে, সবার হাতের কাছে পঞ্জিকা আছে? সবার কাছে মনে হয় নেই স্যার। যাদের কাছে আছে তারা একটু পঞ্জিকাটা হাতে নিয়ে নিন। আজকে হচ্ছে আগস্টের 8 তারিখ, আর বাংলায় হচ্ছে 23 শ্রাবণ। আমরা 23 শ্রাবণ
আজকের তারিখ, সেই তারিখে এখন বাজে সকাল 9টা 8 মিনিট। এই সকাল 9টা 8 মিনিটের লগ্ন আমরা বের করব পঞ্জিকা থেকে। তো পঞ্জিকা শ্রাবণ মাসের প্রথম দিকে দৈনিক লগ্নারম্ভ, এটা স্যার দেখিয়েছেন আপনাদেরকে। তো এখানে দেখুন, শ্রাবণ মাসের 23 তারিখে 23 নম্বর সিরিয়ালে যান। 8 আগস্ট শুক্রবার, 22 শ্রাবণ। 22 শ্রাবণ। হ্যাঁ, 22 তারিখের সিরিয়ালে যান। 22 তারিখে হচ্ছে সিংহ লগ্নের শুরু হয়েছে 6টা 25 মিনিটে, 8টা 36 পর্যন্ত ছিল। তারপর হচ্ছে কন্যা লগ্নের শুরু। কন্যা লগ্নের শুরু হচ্ছে 8টা 34 থেকে 10টা 46 পর্যন্ত থাকবে। তা এখন স্যার স্যার একটা প্রশ্ন ছিল, এখানে তো বাংলাদেশ 24 শ্রাবণ লেখা স্যার পঞ্জিকাতে। বাংলাদেশ 24 বাংলাদেশ শ্রাবণ গণবেন না, লেখা। পঞ্জিকাটা গণবে। স্যার কত পৃষ্ঠা একটু বললে ভালো হয়, কত পৃষ্ঠা? 22 শ্রাবণ বাংলাদেশ, 24 শ্রাবণ যেটা, এটাই 407 পৃষ্ঠা। পৃষ্ঠা। আমরা তো সমস্ত কিছু বিচার করি আপনার হচ্ছে পঞ্জিকার যে মূল তারিখ সেটার উপরে ভিত্তি করে। তো 22 শ্রাবণ আপনারা দেখুন, কন্যা রাশির কন্যা লগ্নের শুরু হচ্ছে 8টা 36 মিনিট থেকে 10টা 46 পর্যন্ত। তাইলে আমরা লগ্ন পেলাম কি? কন্যা। এই কন্যার ঘরে আপনারা লগ্ন লিখুন। লিখছেন? স্যার খুঁজে পাই নাই, কোথায় এটা? 407 পৃষ্ঠা। শ্রাবণ মাসের 1 তারিখে আপনি 1 তারিখ পেলেন না, 22 তারিখ পেলেন, মানে আজকের তারিখ। আর 1 তারিখে জানা আপনি জানা হচ্ছে 384 পৃষ্ঠা, যান 384 নম্বর পেজ। স্যারের পঞ্জিকা 384 নম্বর পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শ্রাবণ মাস। হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ এবার হ্যাঁ 22 নম্বর সিরিয়ালে যান। শ্রাবণ 22 মাসের নম্বর। দৈনিক লগ্নারম্ভ, এখানে 22 নম্বর সিরিয়ালে যান। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, এখন তো 9টা 8 বাজে, আমরা 9টা 8 মিনিটের লগ্ন বের করবো, কোন লগ্ন এখন চলছে। তাহলে আমরা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 22 তারিখে হচ্ছে 8টা 36 মিনিট থেকে 10টা 46, মানে 8টা 36 মিনিট লগ্ন আরম্ভ। মানে যে সময়টা, যে রাশির নিচে যে সময়টা থাকবে সেটা হচ্ছে লগ্নের আরম্ভ। তাহলে কন্যা লগ্নের মধ্যে আরম্ভ সময় লিখেছে কত? 8টা 36 মিনিট। 8টা 36, হ্যাঁ হ্যাঁ। এবং সেটা থাকবে কতক্ষণ পর্যন্ত? ওই তুলা লগ্নের যে আরম্ভ তার আগ পর্যন্ত, মানে 10টা 46 আগ পর্যন্ত, 10টা 45 পর্যন্ত। হ্যাঁ 10টা 45 মিনিট, রাইট। তাইলে এখন আমরা লগ্ন কি পাচ্ছি? কন্যা লগ্ন, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা লগ্ন। তো কন্যা লগ্ন আমরা পেলাম। নারায়ণদা মিউট করে দিন, আপনি মিউট করে দিন, আপনার কিন্তু নয়েজ আসতেছে। এই লগ্নের ডেফিনিশনটা সবাই জানেন। আমি উদ্বোধনী ক্লাসে বলেছিলাম লগ্ন কাকে বলে। যেহেতু আমরা লগ্নটাকে ইনপুট করলাম এবং লগ্ন দিয়ে একটা বিচারও আজকে আমরা করব, লগ্ন কাকে বলে সবাই জানেন? না, কারণ এটা তো হচ্ছে যখনই আপনি লগ্ন বলতে যাবেন তখনই তো আপনাকে প্রশ্ন করবে। মানে কিছু মানুষ তো আমাদের ইয়েতে তাকি যে আপনাকে প্রশ্নের দ্বারা আপনাকে বুঝাতে চাইবে যে সবসময় আপনি কিছু। থামিয়ে দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ সবসময় মানে ব্লক করে রাখার চেষ্টা করে কিছু লোক। হ্যাঁ 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 হ্যাঁ, টক্সিক এনার্জি যেটাকে বলে আর কি। তো রাশি লগ্ন হচ্ছে, চক্রে যেখানে থাকে সেটা আর কি। হ্যাঁ লগ্ন হচ্ছে আপনার রবির, ক্রান্তীয় রবিবৃত্তে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় সেটা হচ্ছে লগ্ন। আমরা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি তো সবাই জানেন, আমি সায়েন্সের ছাত্র না, এতটা বুঝাতে পারবো না, তবে যতটুকু আমার ধারণা আছে আমি একটু বলছি। পৃথিবী আহ্নিক গতির কারণ হচ্ছে আপনার ওই পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে পৃথিবী মেবি ঘুরে। তো সেই ক্ষেত্রে পৃথিবী যত ঘুরছে তত হচ্ছে এই এক একটি রাশিতে সূর্যের আলো পড়ছে।
আর আমরা তো এমনিতে জানি সূর্য হচ্ছে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তো দিনের কিন্তু সবসময় সূর্য পূর্ব দিকে থাকে না, আস্তে আস্তে সে মানে ঘুরতে ঘুরতে পশ্চিমে অস্ত যাচ্ছে। তো আসলে ঘুরছে কিন্তু পৃথিবী, পৃথিবী ঘোরার কারণে সূর্যের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। তো এই যে সূর্যের অবস্থান পরিবর্তন হচ্ছে, তো পরিবর্তন হওয়ার কারণে সে পরবর্তী রাশিতে তার আলোটা পড়ছে। এই যে আলোর বিন্দুটা পতিত হচ্ছে, সেই বিন্দুটাই হচ্ছে লগ্ন। তো আমরা এই লগ্নটা কিভাবে পাই, সেটা হচ্ছে রবিকে কেন্দ্র করে। তো রবি হচ্ছে 12 মাসে 12টি রাশিতে থাকে। ঠিক আছে, 12টি রাশিতে 12 মাসে রবি থাকে। আর প্রত্যেক মাসে, অর্থাৎ যে মাস, সেই মাসের, যেমন হচ্ছে মেষ রাশি, মেষ রাশি হচ্ছে বৈশাখ মাস। ঠিক আছে, তেমনি ভাবে মীন রাশি হচ্ছে চৈত্র মাস। মেষ হচ্ছে বৈশাখ, মীন হচ্ছে চৈত্র। তাইলে এটা আর বলছি না, আপনারা লিখে নিয়ে মেষের পরে কি হবে সবাই বুঝে নেবেন। তো মেষ রাশি বৈশাখ মাস হচ্ছে 1 নম্বর মাস, আমি এখানে 1 নম্বর দিলাম। তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6। তো 6 নম্বর হচ্ছে কন্যা রাশি, মানে কন্যা লগ্ন পেলাম 6 নম্বরে। তাহলে 6 নম্বর যে এই রাশিটা, এটা কোন মাসের রাশি? আশ্বিন মাসে। আশ্বিন মাসে। তো এই আশ্বিন মাসে আপনার 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত দিনের লগ্নের শুরুটা হবে কন্যা লগ্ন দিয়ে, আর সূর্যের অস্ত যাবে সে হচ্ছে মীন লগ্ন দিয়ে। দিনের শুরু হবে কন্যা লগ্ন দিয়ে, আর অস্ত যাবে হচ্ছে মীন লগ্ন দিয়ে। এটা হচ্ছে আশ্বিন মাস। তেমনি ভাবে বৈশাখ মাসে হচ্ছে দিনের শুরু হবে 1 থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে মেষ লগ্ন দিয়ে, আর দিনের সমাপ্তি সূর্য অস্ত যাবে আপনার হচ্ছে এই তুলা লগ্ন দিয়ে। এটা লিখে নিন আপনারা। এটা লগ্নের শুরু প্রত্যেক মাসের আপনার একই হয়, তার মানে ডিগ্রি মিনিটের পার্থক্য হয়, কিন্তু একই হবে। অর্থাৎ যে মাসের আমরা লগ্ন নির্ধারণ করব, সেই মাসের ওই লগ্নে প্রথম লগ্নের উদিত হবে এবং তার সপ্তম হচ্ছে অস্তের জায়গা। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? না বুঝতে পারলে বলবেন। স্যার বিষয়টা টাইমটা একটু আরেকটু বুঝিয়ে বলুন স্যার। হ্যালো আরেকবার কি বলতেন? বলছি আপনার এখন তো হচ্ছে শ্রাবণ মাস, তাই না? দাদা, এখন হচ্ছে শ্রাবণ মাস। তাইলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই হচ্ছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস যে রাশিতে লিখলাম সেটা হচ্ছে কর্কট রাশি। তাইলে এই টোটাল শ্রাবণ মাস 1 তারিখ থেকে একদম 31 তারিখ বা 32 তারিখ যতদিনই থাকুক, সেটা সকালবেলা যে লগ্নটা হবে, সূর্য উদয় হবে হচ্ছে কর্কট লগ্নে। সকালের সূর্য উদিত হবে কর্কট লগ্নে। আর কর্কট সূর্য, লগ্ন, কর্কট কর্কট লগ্ন দিনে কতটুকু পর্যন্ত থাকবো? আপনি আগে যেটা বলছি সেটা আপনি আপনি আগে ভিডিও অন করুন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিও বন্ধ করে আপনি প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করতেছেন অনেকবার বলার পর কিন্তু আপনি শো করতেছেন না নিজেকে, এটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে। তাহলে শ্রাবণের প্রথমে মানে কর্কট লগ্নে হচ্ছে আপনার শুরু হবে, আর আপনার মকর লগ্নে হচ্ছে অস্ত যাবে। তাইলে আমাদের দিন হচ্ছে কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা তো। বারো হ্যাঁ হ্যাঁ ঘন্টায় আপনি দেখুন কতটুকু পার হচ্ছে। একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, একটা হুম। রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 30, 60, 90, 120, 120 আর হলো 150, 150 আর 30 180, মানে 180 ডিগ্রি পার হয়ে আপনার মকরে 300 ডিগ্রি। আপনার আবার নতুন করে শুরু হচ্ছে, অস্ত যাচ্ছে মকরে। তাহলে 180 ডিগ্রি মানে এখানে কয়টা পার হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা রাশি পার হয়ে তারপরে অস্ত যাচ্ছে। তাহলে 12 ঘন্টা আমাদের দিনের দিনমান হচ্ছে 12 ঘন্টা কম বেশি। তাহলে একটা রাশির যে মান, একটা লগ্নের যে মান প্রতিদিন, সেটা হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ 24 ঘন্টায় হচ্ছে আপনার 12টি লগ্ন থাকে। টোটাল যে 12টি রাশি আছে, সেই 12টি রাশিতে আপনার প্রতিদিন সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সেই 12টি লগ্নে আপনার হচ্ছে আমরা লগ্নটাকে এইরকম ঘুরপাক খেতে থাকবো, মানে দেখবো।
তার মানে ব্যক্তির জন্ম সময়টা গুরুত্বপূর্ণ বিষয়। সে কোন লগ্ন পেল জন্ম সময়ে, এটার উপরে ভিত্তি করেই তার সমস্ত বিচার মানে হবে আর কি এই রাশি চক্র, এই জ্যোতিষ চর্চায়। এবার কি ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে প্রথম ঘরে সূর্য উদয় হইলে সপ্তম ঘরে অস্ত যাবে। হ্যাঁ, প্রথম ঘরে সূর্য উদয় হইলে সপ্তম ঘরে অস্ত যাবে। আচ্ছা স্যার, লগ্নের লগ্নের যে সংখ্যাটা দিলেন এটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি। লগ্নের সঙ্গে এক কথায়, একদম এক কথায় জয়ন্ত লিখে স্যার, রাখুন যে জয়ন্ত স্যার, আমি একটু বলি। একটি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় সেটি হচ্ছে লগ্ন। এটা একদম বইয়ের ডেফিনেশন। জন্ম তারিখ মানে হচ্ছে টোটাল ডেট অফ বার্থ, তারিখ, মাস এবং সাল। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় সেটি হচ্ছে লগ্ন। আর বিন্দুটা কিভাবে পাবো সেটা বলেছি, আবার ভিডিও দেখে নেবেন। রাশি চক্রটা সবাই এঁকেছেন? জি স্যার। যাদের পঞ্জিকা নাই তারা কন্যা লগ্নে লগ্ন লিখে রাখুন। সবাই রাশি চক্র এঁকেছেন? এঁকেছি স্যার। এবার এরকম প্রত্যেকটা নামটা দিয়ে দিন। নাম দিয়ে একদম চর, স্থির, দেবতক, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এগুলো লিখে নিন। স্যার স্যার একটু আপনি লেখার সময় যদি একটু মুখে বলতেন তাহলে আমরাও নোট করে নিতে আপনাদের কাছে পারতাম। রাশির নাম লিখুন, নোট আছে না? রাশির নাম লিখুন, ম্যাচ লিখুন। প্রথমে লিখুন ম্যাচ 1 নাম্বার ঘরে। এবার 12টা রাশি লিখুন আগে, তারপর নিচে একটু জায়গা রাখুন। আগে দ্বাদশ রাশির নাম লিখুন, তাহলে ইজি হয়ে যাবে।
সবার লেখা হলো? নমস্কার স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার, আপনি বলছেন যে মকর রাশিতে যদি আমার দিনটা শুরু হয়, তার তাহলে দিনের শেষ হবে কর্কট লগ্নে। হ্যাঁ, তাহলে এইখানে যদি রাত বড় হয়, তাহলে কি আর 5টা রাশিতে কি মেকআপ হবে, মানে পরবর্তী রাত্রে? ওইটা পরে আপাতত যা পেয়েছেন তাই লিখে 60টা ক্লাস একদিনে সব বুঝতে পারবেন না। ওইটার সমাধান পাবেন, প্রশ্নটা সাইডে লিখে রাখুন, ঠিক আছে? যখন পঞ্চাঙ্গের ক্লাস হবে তখন এটার সমাধান পেয়ে যাবেন। জি স্যার, নমস্কার স্যার। দিনমানকে 8 ভাগে ভাগ করলে জামার্দ হয়, ওই দিনমানকে 8 ভাগে ভাগ করে তারপর হচ্ছে আপনার এই সমস্যার সমাধান হবে। আর যদি দিনের মান যদি 11 ঘন্টা হয়, তাহলে ওটাকে ওই ভাগ করে তখন লগ্নের মান 2 ঘন্টার জায়গায় একটু কমে যাবে। কিছুটা ধারণা পেলেন তো আপনার প্রশ্নের উত্তরে? জি স্যার, জি স্যার, হ্যাঁ। নমস্কার। তাহলে এবার হচ্ছে গ্রহের একটি সংক্ষিপ্ত কারকতা আপনারা লিখে নিন, আমি বলছি। আপনার হচ্ছে না হলে একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো গ্রহের ব্যাপক কারকতা আপনারা আপনার গুগলে পাবেন, চ্যাট জিপিটিতে পাবেন, বা ইউটিউবে পাবেন, বইয়ে পাবেন। তো আমি সংক্ষিপ্তভাবে কিছু কারকতা আপনাদেরকে উল্লেখ করে জয়ন্ত দিচ্ছি। স্যার, হ্যাঁ, জয়ন্ত স্যার, আমি আমি বলতে চাইছিলাম, আপনি যে এটা লিখছেন, এখানে আজকের রাশিটা কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, সেটা দিয়ে একটা ওই একটা একটা ব্যাখ্যা দিয়ে দিন। হ্যাঁ, দেব। এটার জন্য করছি একটু। গ্রহের একটা সংক্ষিপ্ত কারকতা হচ্ছে লিখে দিচ্ছে আর কি। রবি হচ্ছে অগ্নিকারক। মঙ্গল হচ্ছে অগ্নিকারক। আচ্ছা, এগুলো কি ওই ছকের মধ্যে লিখবো? না, এটা আলাদা 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 লিখতে হবে। আলাদা আলাদা লিখুন, আলাদা আলাদা। লিখতে হবে। আচ্ছা, আচ্ছা। খাতার এক পাশে রবি চন্দ্র মঙ্গল বুধ এইভাবে লেখেন, আর ডান দিকে কারো কথাগুলো লিখেন। রবি মঙ্গল অগ্নিকারক, চন্দ্র হচ্ছে আর বৃহস্পতি, চন্দ্র আর বৃহস্পতি যে জলের কারক। তো চন্দ্র আর বৃহস্পতি কিসের কারক? জলের কারক, জল। লিখছেন? হ্যাঁ স্যার, লিখছি স্যার। শনি হচ্ছে পিতৃকারক, শনি পিতৃকারক। স্যার কি ফিত্রি না স্যার, ফিত্রি? পিতৃ মাটি। আচ্ছা পৃথিবী, আচ্ছা। পৃথিবী, পৃথিবী। আচ্ছা। নিরুজ স্যার, শুক্র এবং বুধের কারকতাটা একটু বলুন তো। বৃহস্পতি কি জলকারক বলছিলেন? শুক্র তো মনে হয় জলকারকই না?